গত 28শে ফেব্রুয়ারি ইরানে মার্কিন হামলা হয়। সেই হামলা থেকে আজ 17 তারিখ, এই এতগুলো দিন পার হয়ে গেছে এবং এতগুলো দিন ইরান মার্কিন হামলা অব্যাহত রয়েছে। তার ভিতর এই ইরান মার্কিন সংঘাতে ইরান তাদের এই যুদ্ধ পরিস্থিতিকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে, কিংবা ইরান আর কত দিন মার্কিনদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে সক্ষম, সেই বিষয়ে একটু আলোচনা করব। যেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান 1 রুপি সমান সমান ইরানের 14,000 রিয়েল। ইন্ডিয়ান 1 রুপি সমান সমান ইরানের 14,000 রিয়েল, আরও ডে বাই ডে বাড়ছে। তো এরকম একটা অর্থনীতি নিয়ে ইরান মার্কিনদের সামনে কত সময় টিকে থাকবে? যেখানে ভারতের একটা বাচ্চা ছেলে কালী পুজোর সময় একটা বাজির প্যাকেট ফাটায়, 50 টাকা তার দাম। তার সঙ্গে যদি 14,000 গুণ করা হয়, ইরানি রিয়েল দাঁড়াবে সেখানটায় 5 14 70, মানে 7 লাখ 7 লাখ টাকা, এলএসি 7 লাখ টাকা মতো ইরানে মুদ্রায় খরচা। তো এইরকম একটা অর্থনীতি নিয়ে ইরান আমেরিকার সাথে কতদিন যুদ্ধ করতে সক্ষম? সেখানে দেখা যাচ্ছে যে নিউজে ইরান বিরাট আগ্নেয়াস্ত্র ক্ষেপণ করছে, আমেরিকার সব ঘাঁটিগুলোকে উড়িয়ে দিচ্ছে। এই কাতারে, কুয়েতে, বাহরিনের, ইউএইয়ের, তুরস্কে, ইরাকে সব জায়গা প্রচণ্ড আক্রমণ হানছে। কিন্তু এই আক্রমণ হানার পিছনে ইরান কতটা ডাবছে দিন দিন, সেটা একটু বিশ্লেষণ করা যাক। যদিও দেখা যায় যে একটা দেশ যুদ্ধে উত্তীর্ণ হয় এবং সেই দেশটাকে আগে প্রোটেক্ট করা প্রয়োজন সেই দেশের। ইরানের যদি দেখা যায় যে আয়তন ইরানের আয়তন আছে 16,84,000 স্কোয়ার কিলোমিটার। 16,84,000 স্কোয়ার কিলোমিটার ইরানের আয়তন। সেই আয়তনে জনসংখ্যা আছে ইরানের 9.5 কোটি থেকে 10 কোটি ম্যাক্সিমাম। তো এই জনসংখ্যাকে আগে ইরান সরকারের ফুল সেফটি দিয়ে রাখতে হবে। তাদের খাদ্য, তাদের জল, এই ন্যূনতম চাহিদাটুকু তাদের ভরপাই করতে হবে সরকারের, না হলে দেশে গণবিদ্রোহ দেখা দেবে। কারণ কি, এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানও যেরকম আগ্নেয়াস্ত্র ক্ষেপণ করছে, আর আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরানের সব সামরিক ঘাঁটিতে, ইরানের সামরিক ঘাঁটি এবং ওদের সৈন্যবাহিনীর যে হেড সেন্টারগুলো, সেইটুকু সেন্টারের পরে তাদের যুদ্ধাস্ত্র ক্ষেপণ নিক্ষিপ্ত হচ্ছে। এবং ইরানের মিসাইল উৎপাদন কেন্দ্রগুলো এবং পারমাণবিক রিসার্চ সেন্টারগুলোই শুধুমাত্র আমেরিকা ইসরায়েল তার আক্রমণ সীমাবদ্ধ রেখেছে। সম্প্রতি দেখা যাচ্ছে ইরানের অর্থনীতিকে ধ্বংস করার জন্য তাদের তৈল ক্ষেত্রগুলোর পরেও আমেরিকা ইসরায়েল অ্যাটাক করছে। যদি ইরান স্যারেন্ডার না করে আমেরিকা ইসরায়েলের কাছে তাদের কথা অনুযায়ী এবং তাদের ঔদ্ধত্যের কারণে তাদের সঙ্গে লড়াই করে যায়, তাহলে ইরান কি পারবে তার দেশের জনগণের খাদ্য, তাদের জল, এই সরবরাহটুকু দিতে? যদি না দিতে পারে তো ইরানের ভিতর থেকে বিক্ষোভ হবে। ইরান খাদ্য উৎপাদনেও ততটা উন্নত দেশ নয় এবং ইরানে বর্তমানে প্রচুর ওয়াটার ক্রাইসিস। এই পানীয় জল আর খাদ্য যদি না পায়, না সৈন্য লড়তে পারবে, না দেশের জনগণ বাঁচতে পারবে। কারণ এখন ইরানে কোনো কাজবাজ নেই, কারণ কেউ অফিসেও যাচ্ছে না, কেউ কাজেও যাচ্ছে না, সবার প্রাণের ভয় কখন কি হয়। তো এখন ঘরে বসে থাকবে আর খাওয়া, এইটুকু কাজ সাধারণ মানুষের, কাজকর্ম বলতে নেই। তো সেইখানটায় ইরান গভর্নমেন্টের তেহরান থেকে তাদের এই ন্যূনতম রসদটুকু জোগাড় করতে হবে। তো এই রসদ যদি জোগাড় করতে হয়, তো দেখা যাক ইরানের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের সাথে কি সম্পর্ক। এই রসদ পাওয়ার জন্য পার্শ্ববর্তী দেশগুলোর পরে নির্ভরশীল হতে হয়। এই সময় কে দিচ্ছে বা কে দেবে না, কোন পথে ইরানে খাবার ঢুকবে, সেইগুলো জানার প্রয়োজন। তো দেখা যাচ্ছে ইরানের পূর্ব দিকে পাকিস্তান, এই পাকিস্তানের এয়ারবেস ব্যবহার করছে আমেরিকা। সুতরাং পাকিস্তান কোনোভাবেই ইরানকে খাদ্য দিয়ে হোক, যে কোনো হোক, কোনোভাবেই সাহায্য করবে না। আফগানিস্তানে এখন যে সরকার আছে একটা অস্থায়ী সরকার সাধারণত, কেন পৃথিবী ম্যাক্সিমাম দেশ তাদের এখনও মেনে নেয়নি। আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আছে, সেই কারণে আফগানিস্তান থেকেও ইরানে খাদ্যের কোনো যোগান সম্ভব না, কারণ তারাই এখন অনাহারে ভুগছে, কাবুলের লোকজন। তুর্কমেনিস্তান আছে উত্তরে, এই তুর্কমেনিস্তানের সঙ্গে ইরানের
বাণিজ্য রুট ছিল। এই পথে উত্তর এশিয়ার দেশগুলোর সঙ্গে, মঙ্গোলিয়ার সঙ্গে, রাশিয়ার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য চলতো। কিন্তু লাস্ট 8 দিন আগে কাজাকিস্তান বর্ডার সিল করে দিয়েছে তেহরান, এবং তেহরান ঘোষণা দিয়েছে যে মধ্য এশিয়ার সঙ্গে তেহরান আর কোনো খাদ্যদ্রব্যের বাণিজ্য বা লেনদেন চালাবে না, কারণ তাদের দেশের ভিতরের খাবার মজুত করতে হবে, স্থায়ী করতে হবে। তো সুতরাং এই তুর্কমেনিস্তানের সঙ্গেও তাদের বাণিজ্যিক যে বন্টন বন্ধ হয়ে গেছে। তারপরে আসলে দেখা যাবে ক্যাসপিয়ান সি, সেখানটায় বাণিজ্য রুট ছিল, সেগুলো বন্ধ। তারপরে আছে আজারবাইজানের সঙ্গে খানিকটা সম্পর্ক, কিন্তু আজারবাইজান সম্প্রতি যাতে এই ইরানের হামলায় রিফিউজি না ঢোকে, তো এই কারণে তাদের সীমানায় সৈন্য মোতায়েন করেছে যাতে ইরান থেকে রিফিউজি আজারবাইজানে প্রবেশ না করে। আর্মেনিয়ার সরকারও তাই, যাতে রিফিউজি প্রবেশ না করে, সেই কারণে সিল করে দিয়েছে। এবং তুরস্ক থেকেও ইরানের পরে হামলা হয়, এবং সাম্প্রতিক শোনা গেছে ইরান তুরস্কে আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। সুতরাং তুরস্কের সঙ্গেও ইরানের সম্পর্ক ভালো নয়। এই পরিস্থিতিতে দেখা যাবে। তারপরে আরও আছে ইরাক, পশ্চিমে আছে ইরাকের অনেকগুলো মার্কিন ঘাঁটিতে ইরান আক্রমণ চালিয়েছে, এবং এই ইরাকেও যেরকম গণবিদ্রোহ ভিতরের যা পরিস্থিতি, তো খাদ্য দিয়ে ইরাক সাহায্য করতে পারবে না, সেটুকু সম্পর্কও ভালো নেই ইরানের সঙ্গে ইরাকের। তারপরে যদি দেখা যায় সৌদি আরবে আসতে গেলে, এখানটায় সৌদি, তো এখানে আসতে গেলে তোমার পার্সিয়ান গলফ বা পারস্য উপসাগর পার হয়ে আসতে হবে। সে রুট অফ কাতারেও ইরানের বোমা পড়ছে, তো কাতারের সঙ্গে সম্পর্ক ভালো নয়। এখানে আছে বাহরিনেও পড়ছে, এখানে আছে কুয়েতেও পড়ছে। তো ইরান বর্তমানে পুরো সারাউন্ডেড, মানে চারিদিক দিয়ে লক হয়ে আছে। কোনোভাবেই ইরানের ভিতরে খাদ্য সামগ্রী ঢোকা সম্ভব না। আরও ইরানের যে মেইন রুট, এই পার্সিয়ান গালফ দিয়ে তাদের তেল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, বা এই সব দেশের তেল বা ব্যবসা বাণিজ্য, এই যে হরমুজ, এখানটাই ইরান লক করে দিয়ে রেখেছে যে এই সকল দেশ, এই কাতার, কুয়েত, বাহরিন, ইরাক, সৌদি আরব থেকে কোনো তেল এই পথ দিয়ে সারা পৃথিবীতে ছড়াতে পারবে না। তো এর সঙ্গে সঙ্গে এই সব অঞ্চলে যেরকম ব্যবসা বাণিজ্য আটকে গেছে, সেহেতু সারা পৃথিবী থেকেও কোনো জাহাজ এই পারস্য উপসাগরে প্রবেশ করছে না। সুতরাং ইরানেরও ট্রেড অফ, তারা যে তেলটা বিক্রি করতো তাদের তেল বিক্রিটাও বন্ধ। যে তেল বিক্রি করার পরেই ইরান স্ট্যান্ড বাই, মানে দাঁড়িয়ে আছে তেল বিক্রি করে। চারিপাশের যে পরিস্থিতি, ইরানে কোনোভাবেই খাদ্য ঢোকা সম্ভব না, কেউ তাকে সাহায্য করবে না। এই যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতিতে দেশের মেরুদণ্ড কৃষক, এই কৃষকই একমাত্র পারবে দেশটাকে দাঁড় করিয়ে রাখতে, খাদ্য দিয়ে, ন্যূনতম চাহিদাটুকু দিয়ে খাইয়ে বাঁচিয়ে রাখতে পারবে কৃষক। কিন্তু ইরানের কৃষির কি অবস্থা সেটা একটু দেখি। দেখা যায় যে ইরানের যে মোট আয়তন 16,84,000 স্কোয়ার কিলোমিটার, তার 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, মোটামুটি 3 5 15, ওই 5 লাখ স্কোয়ার কিলোমিটার জায়গায় ফসল উৎপাদন হয়। এবং মিডিল ইস্টে, মানে মধ্যপ্রাচ্যের সব থেকে উন্নত ফসল উৎপাদক দেশ এই ইরান। যে টোটাল কৃষি জমি আছে, সেই টোটাল কৃষি জমির 1/3 অংশ জল সেচের আওতায়, আর বাদ বাকি অংশটুকু মৌসুমি বৃষ্টিপাত কিংবা পরিবেশের পরে নির্ভরশীল। এই কারণে বর্তমানে ইরানে প্রবল খাদ্য সংকট এবং উৎপাদনও কমে গেছে। ইরানের ম্যাক্সিমাম জায়গাটাই হলো অনুন্নত পাহাড় পর্বত এবং লবণাক্ত মাটি, অনুন্নত মরু অঞ্চল। তো সেখানটার ফসল যা হওয়ার, বর্তমান সারা বিশ্ব যা ফলায়, ইরান সেই তুলনায় তাদের জমিতে কম ফলায়। এই কারণে ইরানে খাদ্য সংকট প্রবল আকারে দেখা দিতে পারে। এবং যদি আরেকটু পিছনে যে আমরা দেখি, 1969 সালে যখন ইরান বিপ্লব ঘটে, ইরান বিপ্লবের ফলে ওই দেশে নতুন সরকার ক্ষমতায় আসে, এই আলী খামেনির সরকার ক্ষমতায় আসে। এই সরকার ক্ষমতায় আসার পর তাদের যারা সহযোগী লোক, তারা বিপুল পরিমাণে খামার নিজে অধিগ্রহণ করে বসে থাকে, এবং তারা সেই সম্ভাব্য বড় বড় এরিয়ার খামারগুলোয় আগামী দিন কি হবে,
যে জমি তাদের হাতে থাকবে না তাদের হাত থেকে চলে যাবে, এই কারণে তারা সেখানটায় পুঁজি খাটায়নি। এর ফলে ইরানে কৃষি উৎপাদন একদম ডাউন হয়ে গিয়েছিল। পরবর্তীকালে 90-এর দশকে 1990-এর দশকে একটা প্রগতিশীল সরকার ইরানে আসে এবং তারা কৃষির পরে একটু জোর দেয়। তার থেকে ইরান আস্তে আস্তে কৃষিতে একটু উন্নত লাভ করে। 130 বিলিয়ন টন টোটাল খাদ্য সামগ্রী উৎপাদন করে প্রতি বছর। তার ভিতরে খেজুর আছে, ম্যাক্সিমাম খেজুর তৈরি করে, উৎপাদন করে, আঙুর করে, পোস্ত করে, জাফরান চাষ করে, যে জাফরান না হলে বিরিয়ানি হয় না, এবং গম আর চাল। চাল কিছু অংশে হয় যেখানটায় নদী নালা আছে ইরানে, কারণ ইরানে ককেসাস, এলব্রুস পর্বতগুলো থাকার জন্য সেখানটায় সারা বছর বরফ জমে থাকে এবং বরফ গলা নদী আছে। তার পার্শ্ববর্তী অঞ্চলে কিছু পরিমাণে চাল উৎপাদন হয় এবং গমও উৎপাদন হয় প্রচুর। পুরো মধ্যপ্রাচ্যে সব থেকে বেশি ওই ফলাতে পারে। দেখা যাবে যে ইরান 14 মিলিয়ন টন গম উৎপাদন করে এবং সারা পৃথিবীতে গম উৎপাদনে 14 নম্বরে অবস্থান করে ইরান। কিন্তু এই যে তোমার সংকট এবং এই উৎপাদনের মধ্যে যদি কোনো বছর মৌসুম আবহাওয়া ভালো দেয় তো উৎপাদন ভালো হয়, যদি আবহাওয়া যদি ভালো না থাকে তাহলে ইরানের উৎপাদন কমে যায় এবং সেই কারণে ইরানকে 3 থেকে 6 মিলিয়ন টন গম তাদের আমদানি করতে হয় প্রতি বছর। তো এই যে বছরটা গেল সেই বছরটায় উৎপাদন ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। ইরানের উৎপাদন ব্যবস্থা তেমন নেই এবং আবহাওয়া ততটা ভালো না হওয়ার জন্য সারা পৃথিবীতে এল নিনোর প্রভাব কিংবা সোলার যে রেডিয়েশন, সেই সোলার রেডিয়েশনের কারণে সারা পৃথিবীর জলবায়ু এখন পরিবর্তনশীল। আরও প্রচুর পরিমাণে যুদ্ধ, তো চারিদিকে গোলা বারুদে পৃথিবী এখন সহ্য করতে পারছে না। তো সেই কারণে ইরানে ফসল উৎপাদনও কম হয়েছে এবং তারা ম্যাক্সিমাম ফসল গমটা আমদানি করে 3 থেকে 6 মিলিয়ন টন রাশিয়ার থেকে। এর যে 3 থেকে 6 মিলিয়ন টন আনে তার 90% রাশিয়া থেকে তারা আমদানি করে। কিন্তু রাশিয়া 3 থেকে 3.5 বছর ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত। সুতরাং রাশিয়ার নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য এখন ইরানকে গম দিয়ে সাহায্য করতে পারবে না। পরবর্তীকালে দেখা যায় ইউএই, এখানটায় আছে ইউএই। এই ইউএই থেকেও ইরান গম আমদানি করত, কিন্তু ইউএইয়েও ইরানের মিসাইল হামলা দেখা গিয়েছে। তো ইউএই কোনোভাবেই ইরানকে গম দিয়ে সাহায্য করবে না। কাজাকিস্তান আছে, এরকম অংশে কাজাকিস্তান থেকেও গম আসে, কিন্তু আফগানিস্তান পেরিয়ে ফিরিয়ে এখন গম পাঠানো কাজাকিস্তানের কাছে সম্ভব না। সুতরাং ইরান খাদ্যদ্রব্যের দিক থেকে পিছুপা। যদি যুদ্ধ আরও দিন চলে, যদি 6 মাস থেকে 1 বছর চলে, ইরানে প্রচুর ক্রাইসিস দেখা দেবে, খাদ্য সংকট। যেরকম সিরিয়া, প্যালেস্তাইনে যেরকম দেখা দেয় ঠিক সেরকম দেখা দেবে। আর ইসরায়েল, আমেরিকা সেই প্ল্যানটা করেই বসে আছে। ইরান 10টা মিসাইল ছুড়লে ওরা একটা ছোড়ে। চল না, কত পারিস, দৌড়া না, সামনের সমুদ্র, সেই কাকের সমুদ্রে হাঁসের সাথে পাল্লা দেওয়ার মতো। হাঁস পাখি তো উড়ে যাবে, কষ্ট হয়ে গেলে সমুদ্রে ল্যান্ড করবে, কিন্তু কাক কোথায় ল্যান্ড করবে? আর কষ্ট হলে ওই জলেই পড়তে হবে, পড়ে মরেই থাকতে হবে। ইরানও ওই কাক বানায় উড়াচ্ছে। এই সময় কতদিন পারো, যুদ্ধ করো, ক্রাইসিস তো তোমার দেশের মধ্যেই তৈরি হবে। দ্বিতীয়ত আছে পানীয় জল। ইরান একটা মরুভূমি প্রধান দেশ, তো সেইখানটার পানীয় জল তো দেশের এই 10 কোটি লোকের পানীয় জল প্রতিদিন তো দিতে হবে ন্যূনতমটুকু। এখন যদি গাজা স্ট্রিপে দেখা যায় যে 10 জন লোক প্রতি 1 লিটার জল বরাদ্দ, 10 জন লোক প্রতি 1 লিটার জল বরাদ্দ। এরকম একটা পরিস্থিতি যদি ইরানে তৈরি হয়, ওখানটায় গাজা স্ট্রিপে 7 থেকে 8 কোটি লোক, কিন্তু এখানে 9.5 কোটি লোক। আর কোনো দেশ শরণার্থী নেবে না, সব দেশ তার এরিয়া বাউন্ডারি সুরক্ষিত করে দিছে। ইরান থেকে কোনো শরণার্থী কোনো দেশে যেতে পারবে না, কেউ নেবে না, ইরানের মধ্যেই থাকতে হবে। মরো ইরানেই মরো, কেউ নেবে না, কারণ প্রতিটা দেশ তারা নিজেরাই দুর্বল। শরণার্থী নিয়ে সেই শরণার্থীকে বাঁচিয়ে রাখা পাশের দেশগুলোর পক্ষে এখন আপাতত সম্ভব না। সুতরাং এই যে তীব্র জল সংকট সামনের দিন দেখা দিচ্ছে ইরানের ভিতরে, সেটাও ইরানকে প্রচণ্ড ভুগতে হবে। তো এবার একটু ইরানের পানীয় জল বা মিষ্টি জল সম্পর্কে একটু জেনে আসি। তো দেখা যাবে ইরানের যেসব নদী থেকে পানীয় জল সাধারণত নদীতেই পাওয়া যায়, সেইগুলো প্রসেসিংয়ের মাধ্যমে শহরগুলোয় সাপ্লাই করা হয়। প্রধান নদীর ভিতরে আছে হলো কারুন রিভার, এটা জাগ্রস পর্বত থেকে, জাগ্রস পর্বত ইরানের এই পাশে আছে পুরো জাগ্রস পর্বত।
এটা জাগ্রস পর্বত। এই জাগ্রস পর্বতের থেকে যে রিভারটা সৃষ্টি হয়েছে কারণ নদী, সেটা এসে এই পার্সিয়ান গল্ফে মিশেছে। এই নদীটা এই নদীর জল ইরানের একটা লাইফ লাইন। এর পাশে কৃষি গড়ে উঠেছে, এর পাশে তোমার গম ওঠে, চাল তৈরি হয়। আরও নদী আছে, তার ভিতরে আছে হলো আরাস নদী, কারখেইন নদী, টাইগ্রিস নদী। কারখেইন নদীটাকে এই যে ইরাকের টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী আছে, আমরা জানি যে ইরাক না, সরি, ইরাকের টাইগ্রিস নদী আর ইউফ্রেটিস নদী, যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীতে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল, সেই নদীর কথা বলা হচ্ছে। তোমার এই কারখেইন যে রিভারটা, এটাও তোমার জাগ্রস পর্বত থেকে সৃষ্টি হয়ে ইরানের পথ দিয়ে এই ইউফ্রেটিস নদীর সঙ্গে মিশে গেছে, টাইগ্রিস নদীর সঙ্গে মিশে গেছে। তো এই অঞ্চলটায় জলাভাব দেখা যাবে না। আরও আছে জাহানদেহ নদী, যে ইস্পাহান যে শহরটা বা ইস্পাহান যে তাদের পারমাণবিক ঘাঁটিটা, যেটাকে না মার্কিন B2 বোম্বার দিয়ে অনেক আগেই, যে বোমা মাটির অনেক নিচে চলে যে বিস্ফোরণ ঘটাতে পারে, সেই বোমা দিয়ে উড়িয়ে দিয়েছিল সেই ইস্পাহান যে ঘাঁটিটা, সেই ঘাঁটিটা কিন্তু এই জাহানদেহ নদীর তীরে। আরও আছে সেফিদরন রিভার, এটা হলো তোমার এলব্রুস পর্বত আছে এখানটায়, এলব্রুস পর্বত। এই এলব্রুস পর্বত থেকে তোমার এই সেফিদারন নদীটা সৃষ্টি হয়ে এই কাস্পিয়ান সিতে পড়ে গেছে। তো এই নদী তীরবর্তী অঞ্চলের গুলোই জলসংকট একটু কম হবে। আরও আছে আতরাক নদী। এই কটা নদী সাধারণত ইরানের প্রধান নদী, এবং এই কটা নদীর জল দিয়ে পুরো সমগ্র এন্টায়ার ইরানকে, ইরানের লোকের জলের চাহিদা মেটানো সম্ভব না। তারপরে যদি দেখা যায় যে এই নদী, ইরান সরকার 42টা ড্যাম তৈরি করেছে, বাঁধ, বড় বড় বাঁধ। সেই বড় বড় বাঁধের মাধ্যমে বাঁধ তৈরি করে, যেটাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা, সেখান থেকে খাল খনন করে নিয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত জলের সাপ্লাই চলে। সেই জল দিয়ে তোমার ফসল উৎপাদন হয়, মৎস্য চাষ হয়, সব কিছু হয়, যেটা বহুমুখী নদী পরিকল্পনা। তো ইরানকে টাইট দেওয়ার জন্য যদি আমেরিকা রেগে যায় কিংবা ইসরায়েল আরও রেগে যায়, তো এই 42টা যে ব্যারেজ বা বাঁধ বা ড্যাম, জলাধারা, তা ধ্বংস করতে কিন্তু 2 মিনিটও সময় লাগবে না। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা, এয়ার ডিফেন্স, সেই ইরানের এয়ার ডিফেন্সে আছে সাধারণত চীনের তৈরি HQ-9B এয়ার ডিফেন্স, আর রাশিয়া থেকে আনা আছে S-300। সেগুলো খুবই নগণ্য আমেরিকার মিসাইলের কাছে, এবং সাধারণত বললে যেটা বলা যায়, ইরানের কোনো এয়ার ডিফেন্স নেই। তাই আমেরিকা আর ইসরায়েল ইচ্ছা মতো টার্গেট করবে আর উড়াবে, ইরানের কিছু করার ক্ষমতা থাকবে না যদি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। তাদের যে এই 42টা জলাধার বা ড্যাম, সেটা কিন্তু ধ্বংস করতে আমেরিকা বা ইসরায়েলের সময় লাগবে না, কিন্তু তারা এখনও করছে না পাবলিকের কথা ভেবে। ইরানকে আরও পিছুপা করবে। তারপরে যদি ইরান তাও সারেন্ডার না হয়, তো এই সব হামলাগুলো কিন্তু আগামীতে ইরানকে সহ্য করতে হবে। কারণ ভিয়েতনামের সঙ্গে দীর্ঘ 21 বছর ধরে যুদ্ধ হয়েছিল, তবুও কিন্তু আমেরিকার অর্থনীতি একটুও ডাউন খায়নি। তারাও তখনও পৃথিবীতে 1 নম্বর অর্থনীতিতে ছিল। 21 বছর ধরে টানা যুদ্ধ করার পরে সেখানটায় আমেরিকার পদাতিক বাহিনীও নেমেছিল, অনেক আমেরিকার খরচা গেছিলো। সেই তুলনায় বর্তমান 2026-এ এসে তার লাখভাগের 1 ভাগও টাকা এখনও আমেরিকা খরচা করেনি ইরানের পিছনে, যুদ্ধে অন্তত, যেটা ভিয়েতনামের যুদ্ধে খরচা হয়েছিল। যে হারে বোম ভিয়েতনামে পড়ে এখনও আছে, সেই কটা বোমও ইরানে ফেলায়নি আমেরিকা। মানে ভিয়েতনামে যে কটা আমেরিকান বোম এখনও ব্লাস্ট আউট হয়নি, সেই কটাও আমেরিকা এখনও ইরানে ফেলেনি। এবার যদি দেখা যায় কি, জলাধার যদি ধ্বংস করে দেয়, ইরানে 70% জলাভাব, তীব্র জলকষ্টে ভুগবে প্রতিটা শহরের লোক। এই জলাধারগুলো দিয়ে সাধারণত শহরে জল ডিস্ট্রিবিউট হয়। তারপরে যদি দেখা যায় কি, গ্রাউন্ড ওয়াটার বা জলের নিচ থেকে আমরা কল দিয়ে যে জল তুলি, তাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার বা শ্যালো মেশিন দিয়ে যা তুলি। তো ইরানে কূপের মাধ্যমে বড় বড় ওয়েল করা আছে, ওয়েলের মাধ্যমে জল তোলা হয়, পাম্পের সাহায্যে জল তোলা হয়। সেই জল পানীয় হিসাবে ব্যবহার হয়, কৃষিক্ষেত্রেও ব্যবহার হয়। তাছাড়া আর কোথা থেকে পায়? আরেকটা হলো ক্লাউড শেডিং। ক্লাউড মানে মেঘ, শেডিং মানে বীজ। যখন আকাশে প্রচণ্ড মেঘ করে ইরানে, তখন ইরানের একটা
আলাদা ডিপার্টমেন্ট আছে, তারা ওই মেঘের পর্দে লবণের গুঁড়ো ছড়িয়ে আসে, গুঁড়ো লবণ, যার জন্য মেঘের হিমাঙ্ক আরও নিচে, জলের হিমাঙ্ক আরও নিচে নেমে যায় এবং বৃষ্টি 15% থেকে 20% বেশি হয়। একটু বেশি বৃষ্টিপাত ঘটানোর জন্য সেটা করা হয়। এই ক্লাউড শেডিংয়ের মাধ্যমে ইরান কিছুটা জল পায়, এক্সট্রা জল। এই যুদ্ধ পরিস্থিতিতে এমনি ইরানের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে আছে, তো তাদের আর ক্লাউড শেডিংটা ভুলে যেতে হবে ক্রস এই পরিস্থিতিতে। আরেকটা আছে হলো ডিস্যালাইনাইজেশন, মানে ইরানের এই যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, পারস্য উপসাগর বা হরমুজ প্রণালী, বা এখানটায় তোমার ওমান উপসাগর, ওমান গলফ, এই পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে সমুদ্রের জল থেকে লবণ মুক্ত করে সেই জল দেশে পাঠানো হয় চাষবাস, খাওয়া দাওয়া সব কাজে। তো সেই জল পরিশোধন করার জন্য কি বড় বড় সেন্টার গড়ে উঠেছে। সেই সব সেন্টারেও কিন্তু এখনও আমেরিকা কিংবা ইসরায়েল কেউ হামলা করেনি, সাধারণ জনগণের কথা ভেবে। কিন্তু সামনের দিনের ইরানকে এইগুলো সহ্য করতে হবে, এরপরেও হামলা আসতে পারে। এই কারণে প্রচণ্ড জল সংকট বা ওয়াটার ক্রাইসিস তৈরি হতে পারে ইরানে, যা ইরান সামলাতে পারবে না। এবং দেখা যাচ্ছে যে রিসেন্ট এত পরিমাণে ভৌমজল তোলা হয়েছে ইরানে মাটির নিচে থেকে, তো উপরি অঞ্চলের যেসব টলাশয়গুলো ছিল তাদের লেয়ার ডাউন হয়ে পুরো শুকিয়ে বাঞ্জার জমিতে পরিণত হয়েছে। যে সাধারণ মানুষ বা ইরানে যে পশুপালন হয়, ইরান সারা পৃথিবীতে কি মধ্যপ্রাচ্যে ভেড়া এবং গোট, ছাগল রপ্তানিতে 1 নম্বর। তো ওই ছাগল ভেড়া তারা জল খায় সাধারণত নদীগুলো থেকে, তাদের চড়ানো হয় একদম পাহাড়ি অঞ্চলে বাঞ্জার এলাকায়, এবং তারা জলাশয়গুলো থেকে জল পান করে ওই ছাগলগুলো, ওই ভেড়াগুলো। কিন্তু এত পরিমাণে গ্রাউন্ড ওয়াটার তোলা হয়েছে, তার জন্য ওই জলাশয়গুলো সব ম্যাক্সিমাম শুকিয়ে গেছে। এই কারণে ইরানে পশুপালনেও ভাটা। আর এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ওই পশুগুলো সাধারণত ইরানের লোকই খাবে কিংবা সৈন্যরাই খেয়ে চালাবে। আপগ্রেড কিছুই হবে না, ধ্বংস হবে পশুপালনটাও আস্তে আস্তে, সব খাওয়া পড়ে যাবে। যদি ইরানকে 1 বছর এইভাবে স্ট্রাইক করে রেখে দেয় আমেরিকা ইসরায়েল, ইরানের পশুপালনটাও পুরো শেষ। তো এই সঙ্গে সঙ্গে ইরানের অর্থনীতি তো পুরো শেষ। আরও যদি ভালো করে সামরিক উন্নতি, ইরানে যে খামেনি সরকার ক্ষমতায় এসেছিল, সে এসে দেশের উন্নতির কথা ভাবেনি, জনগণের উন্নতির কথা ভাবেনি, নো বিকাশ। সে এসে তার আর্টিলারি বাহিনীকে উন্নত করার চেষ্টা করেছিল। কি করে আমি সব থেকে শক্তিশালী হব, আমাকে কি করে আরও লোকের সামনে শক্তিশালী হিসাবে দেখানো যায়, তার জন্য সামরিক খাতে উন্নতি বেশি করেছে। সাধারণ লোক, কৃষক, তারপরে কোনো উন্নতি নেই। কারণ দেখলে তো বোঝাই যাবে, ইন্ডিয়ার 1 টাকা সমান ইরানের 14,000 রিয়াল, আরও বেশি। এখন যদি দেখেন আরও বেশি, একটু পরে দেখবেন আরেকটু বেশি। সময়ের সঙ্গে সঙ্গে রিয়ালের মান দিন দিন কমে যাচ্ছে। এই সামরিক উন্নতির কারণে ইরান নানা রকমের মিসাইল, নানা রকম অ্যাটম বোমের রিচার্জ, অ্যাটম বোম তৈরি, এই ক্ষমতা দিয়ে ওর কী হবে, কার সাথে যুদ্ধ করবে ইরান, পার্শ্ববর্তী কোন দেশের সঙ্গে? যুদ্ধ করার কিচ্ছু নেই, কিন্তু তার সামরিকভাবে তাকে উন্নত হতে হবে। এর ফলে স্যাংশন খেয়েছে পুরো ট্রেডের পরে। ইরানের সঙ্গে ট্রেড মানে ব্যবসা বাণিজ্য অন্য দেশের সঙ্গে হবে না। আমেরিকা স্যাংশন লাগিয়ে দিয়েছে, জাতিসংঘ স্যাংশন লাগিয়ে দিয়েছে তাদের এই পারমাণবিক রিসার্চ করার জন্য। সুতরাং এই স্যাংশন খেলে কী হবে, একটা দেশের ব্যবসা বাণিজ্য যদি না হয়, তো সেই দেশের অর্থনীতি, শুধু ব্যাংক থেকে টাকা তোলো খাও, ব্যাংকে আমি কিছু ঢোকাতে পারছি না, বা পাশ থেকে আমি টাকা আনতে পারছি না, ব্যাংকে রাখতে পারছি না, কিন্তু আমি শুধু ব্যাংক থেকে তুলছি। তো আমারই লাখ টাকা থাকলে হাজারে দাঁড়াবে, 1000 টাকা থাকলে 100। এইভাবে ইরানের অর্থনীতি দিন দিন ধুঁকছে। এই স্যাংশন খেয়ে গেছে সামরিক উন্নতির উপলক্ষে। এই কারণে কি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ইকোনমিক ক্রাইসিস, ধীরে ধীরে ইরানে ইকোনমিক ক্রাইসিস। এটা কিন্তু খামেনি সরকারের হাত ধরে হয়েছে, একদম নাশা পাকানোর মতো। নিজে হাতে পুরো অর্থনীতিটা শেষ করেছে শুধু সামরিক উন্নতির কারণে। এর পাশাপাশি আছে তাদের প্রক্সি গ্রুপ। সারা পৃথিবীতে তাদের অস্তিত্বকে জানানোর জন্য ইসরায়েলের সঙ্গে যে হামাসের দ্বন্দ্ব চলছে, 1 বছর ধরে কনফ্লিক্ট, যে গাজা ভূখণ্ড পুরো একদম নরক বানিয়ে দিয়েছে, এর পিছনের কারণ কি হামাস। সেই হামাস সাহস পায় কোথা দিয়ে? এখানে চলে ইরানের প্রক্সি, ওটা ইরান ওকে সাহায্য করে। তো এই যদি দেশের ডেভেলপ না করে যদি বাইরে কাউকে সাহায্য করে যেতে হয়, তো অর্থনীতি কোথায় দাঁড়ায়?
হামাসকে এত যদি সাহায্য করে প্রক্সিভাবে, হামাসকে করে, এই দিকে দেখা যাবে লেবাননের হিজবুল্লাহকে করছে। হিজবুল্লাহ ইসরায়েলের সাথে কনফ্লিক্ট, হিজবুল্লাহর এত অস্ত্র হিজবুল্লাহ পাচ্ছে কোথায়? সব ইরানীয় স্বার্থে যাচ্ছে। তো নিজের দেশের উন্নতি না করে তারপরে ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠী, এই যে তিনটে জঙ্গি গোষ্ঠী আছে যাকে ইউনাইটেড নেশন তকমা দিয়ে রেখে দিয়েছে জঙ্গি গোষ্ঠী হিসেবে, এদের পিছনে যদি এত অর্থ ব্যয় করে, দেশের স্যাংশন লাগানো, দেশের উন্নতি নেই, তাহলে ইকোনমি অলরেডি ডাউন। এই ডাউন কার হাত ধরে তোমরা বলবেন? তারপরে আইআরজিসি, দেশের মধ্যে একটা আলাদা বাহিনী যার কাজ ইসলামীয় সংস্কৃতিকে রক্ষা করা, তাদের ভরণ পোষণ এক্সট্রা, তাদের পিছনে বহু টাকা চলে গেছে, এখনও যাচ্ছে, যা ইরানের সাধারণ জনগণের ট্যাক্সের পয়সা, তারা ঢুকছে। তারপরেও দেখা যাবে ইরানের যারা বড় বড় লিডার, তারা আরাম আয়েসে থাকে সবসময়, দামি দামি গাড়িতে চলে। দেখা যাবে যে বর্তমানে যে এসছে মোস্তফা খামেনি, আলী খামেনির মৃত্যুর পরে তারই ছেলে মোস্তফা খামেনি, সে বিপুল সম্পত্তির অধিকারী। ইরানের যত অর্থনীতির সেন্টারগুলো আছে, সে কখনো সভ্যতার সামনে আসেনি, আড়াল থেকে। আমাদের রামায়ণে মেঘনাথ মেঘের পিছন থেকে যুদ্ধ করত, ঠিক সেরকম মেঘের পিছন থেকে যুদ্ধ করার লোক হলো মোস্তফা খামেনি। ইরানে ডিসেন্ট্রালাইজেশন করে দেওয়া হয়েছে এই সরকারের হাত ধরে। সব কিছু পরে কোম্পানি ক্ষমতা অর্জন করতে পারে, কোম্পানি চালাবে দেশ, এবং সেই সব কোম্পানির হাতে দেশ চলে যাওয়ার পরেই সেই সব ক্ষমতা চলে এসছে টোটাল মোস্তফা খামেনির হাতে। মেঘনাথ মেঘের আড়ালে আছে ও। সারা ইউরোপ, সারা পৃথিবীর প্রচুর দেশে তার সম্পত্তি ক্রয় করা, হাজার হাজার কোটি টাকার মালিক সে। এই সব কারণে পয়সা, অর্থ একজনের কাছে যদি চলে আসে, সারা দেশটাকে স্পঞ্জের মতো চুষে যদি একা নিয়ে এসে সারা দেশ ঢুকবে, একজন বড় লোক হয়ে যাবে। দেশটা, ইরানের অবস্থা এরকম। ষোড়শ লুই, আমরা জানি যে ফ্রান্সের ষোড়শ লুইকে শেষে গিলোটিনে হত্যা হতে হয়েছিল কিসের জন্য? সারা ফ্রান্স ধুঁকছে, না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু ষোড়শ লুই তার স্ত্রীর পিছনের কাপড়টা ধরে রাখার জন্য 2000 চাকরানি লাগতো। এরকম আয়েশ আদালতে থাকা লোক হলো এই সব লোক। মোস্তফা খামেনি মেঘের আড়াল থেকে আছে, এবং সে বর্তমানে মিসাইলে হামলায় জখম, ট্রিটমেন্টে আছে। তো এইভাবে ইরানের অর্থনীতি একদম ধোঁকা অর্থনীতি। এই অর্থনীতি দিয়ে ইরান কত সময় পারবে আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ এগিয়ে যেতে?